অরিশ ইংলিশ এডুকেশনের আরও একটি আলোচনায় আমি আজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইংরেজি বিষয়ের এমসিকিউ টাইপের কোশ্চেন পেপার। তোমরা জানো তোমাদের এবছর সিলেবাস চেঞ্জ হয়েছে এবং তোমরাই হচ্ছে এই পরীক্ষার ফার্স্ট ব্যাচ, এবং তোমাদের পুরো সিলেবাস যেমন নতুন সেরকম উত্তরপত্রটাও নতুন। অর্থাৎ এবছর তোমাদের ওএমআর সিটে উত্তরপত্র, ওএমআর সিট হবে তোমাদের উত্তরপত্র, এবং তোমাদের গোল গোল অর্থাৎ রাউন্ড ঘরগুলোকে ফিল আপ করে তোমাদের উত্তর দিতে হবে। তো ফলে অনেক কিছুই নতুন ঘটনা ঘটবে এই, অর্থাৎ অভিজ্ঞতার দিক থেকে অনেক কিছুই নতুন, যেগুলো তোমরা এখনো পর্যন্ত কখনোই সম্মুখীন হওনি। এছাড়া তোমাদের তোমরা জানোই তোমাদের মোট 40 নম্বরের প্রশ্নপত্র থাকবে, এবং তার জন্য তোমরা সময় পাবে মোট 1 ঘন্টা 15 মিনিট। এই 40 নম্বরটা ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ভাগ হয়ে থাকবে। প্রোজের জন্য 10 নম্বর মাল্টিপল চয়েস, পোয়েট্রি অর্থাৎ কবিতার জন্য 10 নম্বর মাল্টিপল চয়েস, র্যাপিড রিডার অর্থাৎ টেলস ফ্রম শেক্সপিয়ারের থেকেও 10 নম্বর মাল্টিপল চয়েস। এছাড়া 5 নম্বরের আনসিন থাকবে, এবং থাকবে 5 নম্বরের গ্রামার, অর্থাৎ সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। এইভাবে মোট 40 নম্বর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে মোট থাকবে, এবং সেগুলো সমাধান করার জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। ফলে বিষয়টা সম্পর্কে সকলের মনেরই একটা দ্বিধাদ্বন্দ্ব বোধ আছে। এছাড়া আরেকটা বিষয়, এবছর কিন্তু বোর্ডের কোশ্চেন হবে না, স্কুল ভেদে বিভিন্ন বিভিন্ন কোশ্চেন হবে। ফলে একই রকম জেনারেল প্রিপারেশন নিলে চলবে না, স্কুল ভেদে একটু আলাদা আলাদা কোশ্চেন হবেই। তার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে কিছুগুলো মাল্টিপল চয়েস সিলেক্ট করেছি, এবং আশা করছি বেশিরভাগ স্কুলেই এই প্রশ্নপত্রগুলো, এই যে আমি মাল্টিপল চয়েস গুলো দিয়েছি সেগুলোর মধ্যেই প্রশ্ন থাকবে। তাহলে তোমরা যদি এগুলোকে খুব ভালো করে দেখে যাও, আশা করছি বেশিরভাগ জনের স্কুলে এর মধ্যে প্রশ্ন আসবে, এবং তোমরা অবশ্যই ভালো নম্বর স্কোর করতে পারবে। তাহলে এসো আমরা আলোচনাটা এখন শুরু করি। আলোচনাটা শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিতে চাই। আমি তোমাদের আজকে ওএমআর সিটটাও দেখাবো, অর্থাৎ কি ধরনের ওএমআর সিট হবে সেটাও তোমাদের দেখাবো, এবং তোমাদের কিভাবে উত্তর করতে হবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ফলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আলোচনা শুরু করছি প্রোজ অংশের মধ্য দিয়ে। দেখো তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে 3টে প্রোজ আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এছাড়া স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এবং অমরনাথ। এই 3টে প্রোজের মধ্যে সবগুলো থেকে সমান প্রশ্ন আসবে না। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে মোট আসবে 4টে মাল্টিপল চয়েস, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে আসবে 3টে মাল্টিপল চয়েস, এবং অমরনাথ থেকে আসবে 3টে মাল্টিপল চয়েস। অর্থাৎ মোট 10 নম্বর তোমাদের এইভাবে ভাগ হয়ে থাকবে। এর মধ্যে তোমরা পড়ার মাধ্যমে এতদিন বুঝেই গেছো যে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এবং অমরনাথ কিন্তু একটু হলেও জটিল, মনে রাখার ক্ষেত্রে একটু হলেও জটিল, সহজ গল্পের মতো নয়। তাহলে তোমরা এখন ভালো করে দেখে নাও এই অংশগুলো থেকে কি কি ধরনের মাল্টিপল চয়েস হতে পারে। প্রথমেই আমি আলোচনা শুরু করছি প্রোজ অংশের প্রশ্ন দিয়ে। প্রশ্নটা কেমন ভাবে আসবে, অর্থাৎ ডিরেকশনটা আসবে এইভাবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু আনসার দ্য কোয়েশ্চেন্স। এইভাবে প্রশ্ন নির্দেশটা আসবে, 10টার জন্য 10 নম্বর। প্রথম প্রশ্ন আমার মতে হতে পারে এরকম, দ্য অ্যাস্ট্রোলজার উন্ড এ টারবান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ, অর্থাৎ জ্যোতিষী তার মাথায় যে পাগড়ি বাঁধত সেটা কি রঙের ছিল, হোয়াইট কালার্ড, রেড কালার্ড, স্যাফরন কালার্ড, গ্রিন কালার্ড, এই 4টে অপশনের মধ্যে। তাহলে বুঝতে পারছি এটা উত্তর হবে সি, স্যাফরন কালার্ড। 2 নম্বর, রাজাস ডেলিকেসি ইজ দ্য নেম গিভেন টু, রাজাস ডেলিকেসি কোন জিনিসের নাম ছিল, ফ্রুটস, গ্রাউন্ডনাট, মেডিসিন, ক্লথস। এটার উত্তর হবে গ্রাউন্ডনাট, সেটা তোমরা বুঝতে পারছো। তৃতীয়, এটারই একটা দ্বিতীয় 2 নম্বর প্রশ্নের প্রশ্ন অথবা দিয়ে, মানে আমি এখানে দিচ্ছি অথবা থাকবে না, বেশি প্রশ্ন সুযোগ দেওয়ার জন্য আমি কথাটা বলছি। এই প্রশ্নটা দিয়েছি হিসাবে, দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ আগন্তুক জ্যোতিষীকে কত পয়সা দিয়েছিল, 12 আনাস, 8 আনাস, 12.5 আনাস, মোর দ্যান এ রুপি। এটার উত্তর হবে 12.5 আনাস, অর্থাৎ সিয়েরটা। তৃতীয় প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কট দ্য সাইট অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস ইন দ্য লাইট অফ। এটা আমার মতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ।
কিসের আলোতে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী ওই আগন্তুকের মুখ দেখতে পেয়েছিল? অপশন এইভাবে থাকতে পারে, ল্যাম্প, এ ল্যাম্প, বি ক্যান্ডেল, সি ফ্লেয়ার, ডি ম্যাচস্টিক। এটা হবে ম্যাচস্টিক, মাচিসের আলোয়। এটা 3 নম্বরেরই অড প্রশ্ন, বিকল্প প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার্নড গুরু নায়ক নট টু ট্রাভেল ইস্টওয়ার্ড, সাউথওয়ার্ড, নর্থওয়ার্ড, ওয়েস্টওয়ার্ড। এটা উত্তর হবে সাউথওয়ার্ড, অর্থাৎ জ্যোতিষী গুরুনায়ককে দক্ষিণ বরাবর যেতে বারণ করেছিলেন। চতুর্থ প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ। অ্যাস্ট্রোলজার কোন গাছের নিচে বসে ব্যবসা করতেন? ব্যানিয়ান ট্রি, নিম ট্রি, ট্যামারিন ট্রি, পিপল ট্রি। এটা বুঝতে পারছো, ট্যামারিন ট্রি হবে এটা সঠিক উত্তর। চতুর্থের বিকল্প প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ। এটাও খুব গুরুত্বপূর্ণ। telling only his wife, telling his parents, without telling anyone, informing everyone. এটার উত্তর হবে উইদাউট টেলিং এনিওয়ান। এই যে চারটে বা তার বিকল্প প্রশ্নগুলো বললাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা জানো যে অ্যাস্ট্রোলজার ডে থেকে মোট 4টে প্রশ্ন আসবে। তাহলে আমি এই 4টে প্রশ্ন বললাম। এবারে অন্য অংশ থেকে, দ্য সাম হুইচ ওয়াজ রিটেন বাই নিবেদিতা হ্যাড দ্য টাইটেল। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভক্তি লেখা হয়েছিল, সাম মানে অর্থাৎ ভক্তি গীতি লেখা হয়েছিল, সেটা নিবেদিতার দ্বারা। তার টাইটেল হচ্ছে, তার নাম ছিল ভয়েস অফ ইন্ডিয়া, ভয়েস অফ মাদার, ভয়েস অফ দ্য মাদার, কালী দ্য মাদার, ওয়ার্শিপিং দ্য মাদার। এটা বুঝতে পারছো, এটার উত্তর হবে ভয়েস অফ দ্য মাদার। At the age of 8, Swamiji had developed the power of entering. এটার অপশনগুলো আছে, আত্মোপলব্ধি, অ্যাটোনমেন্ট, নির্বাণা, সমাধি। এটার উত্তর হবে সমাধি। 8 বছর বয়সেই স্বামীজি সমাধির ক্ষমতা অর্জন করেছিলেন। অথবা এটা প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, সমাধির ক্ষমতা কত বছর বয়সে তিনি অর্জন করেছিলেন? তখন তার উত্তর হবে 8। সপ্তম প্রশ্ন, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট। দ্য ওয়ার্ডস টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্কস আর। অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন শব্দটা দিয়ে এই শূন্যস্থানটা পূরণ হবে? এটা 6 ইয়ার্স, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 8 ইয়ার্স। এটা অর্থাৎ স্বামীজি এক জায়গায় বলেছেন, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 ইয়ার্স ফাইট। 6 বছর ধরে যে আমি লড়াই করেছিলাম, সেটা এইটা ছিল তার ভিত্তি। তাহলে এটার উত্তর হবে 6 ইয়ার্স। এরপর এটার একটা বিকল্প প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্টস থ্রু। গড কিসের মাধ্যমে নিজেকে প্রচার করেন? ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ইভিল অনলি, গুড অর ইভিল। এটা হবে ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। ভালো মন্দ দুইয়ের মধ্যেই ভগবান আছেন। 8 নম্বর প্রশ্ন, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পয়লা চৈত্র, পয়লা শ্রাবণ, রাখি বন্ধন, জন্মাষ্টমী। এটার উত্তর হবে রাখি বন্ধন। তারপর, outside the cave of Amarnath there was Brahminic exploitation, no Brahminic exploitation, no discipline, a crowd of beggars. অর্থাৎ প্রত্যেকটা মন্দিরের বাইরে যেমন পান্ডাদের উৎপাত দৌরাত্ম্য দেখা যায়, এই ক্ষেত্রেও কি সেরকম ছিল? কিন্তু ছিল নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন। এটার উত্তর হবে বি, বি এর অংশটা উত্তর হবে। ওটারই 9 নম্বর প্রশ্নের একটা বিকল্প প্রশ্ন আমি দিচ্ছি, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস। এটা দুটোই খুব গুরুত্বপূর্ণ। লোকেশন, বিউটি, সিম্পলিসিটি, বোথ বি অ্যান্ড সি। বিউটি অ্যান্ড সিম্পলিসিটি, এটা একটা পয়েন্টের মধ্যে থাকতে পারে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস বিউটি অ্যান্ড সিম্পলিসিটি। এটা খেয়াল রাখবে, বিউটি অ্যান্ড সিম্পলিসিটি জন্য অমরনাথ বিখ্যাত। আর শেষ প্রশ্ন, দ্য ন্যারেটারস টেন্ট ওয়াজ জাস্ট। যিনি কথকের তাঁবু ছিল একেবারে কিসে? টু দ্য অপোজিট অফ স্বামীজির টেন্টের পাশে, বিসাইড দ্য টেন্ট অফ স্বামী। প্রথমে বলছে অপোজিট অর্থাৎ বিপরীত দিকে, দ্বিতীয়ত বলছে পাশে, তৃতীয়ত বলছে বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার, যিনি মূল অফিসার ছিলেন তার পাশে, অ্যাট দ্য মিডল অফ দ্য ফিল্ড। এটার উত্তর হবে বিসাইড দ্য টেন্ট অফ তহসিলদার। এটারই একটা শেষ প্রশ্নের একটা বিকল্প প্রশ্ন দিয়েছি, দ্য পিলগ্রিমস হল্টেড অ্যাট পেহেলগাঁও ফর অবজার্ভিং। পেহেলগাঁওয়ে তারা কি জন্য থেমেছিলেন? রাখি বন্ধন, শিবরাত্রি, একাদশী, পূর্ণিমা। এটা উত্তর হবে একাদশী। মনে রাখবে, পেহেলগামে তারা একাদশীর জন্য থেমেছিলেন এবং রাখি পূর্ণিমার দিনে তারা অমরনাথে পৌঁছেছিলেন। ঠিক আছে। এছাড়া পেহেলগাঁও কি জন্য বিখ্যাত, এছাড়া আরেকটা যে শহরের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটাই বা কি জন্য বিখ্যাত, এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করে নেবে। প্রোজের পর পোয়েট্রি, এই পোয়েট্রিতেও তোমাদের 3টে পোয়েট্রি থাকবে।
এবং তার মধ্যে দুটো কিন্তু একেবারে নতুন। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পুরনো সিলেবাসেও ছিল। সেই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 4টে প্রশ্ন মাল্টিপল চয়েস থাকবে। এছাড়া যে দুটো নতুন কবিতা দ্য বেঙ্গল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং, এগুলো থেকে 3-3 করে মোট 6 নম্বর, অর্থাৎ 4-3-3 মোট 10 নম্বর আসবে। এর মধ্যে অবশ্যই দ্য সেকেন্ড কামিং হচ্ছে টাফেস্ট পোয়েম তোমাদের প্রথম সেমিস্টারের জন্য, সেটা তোমরা এতদিনে বুঝতেই পেরেছো। এই 3টে কবিতা থেকে সম্ভাব্য মাল্টিপল চয়েস গুলো এখন আমি আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনাই সবচাইতে বেশি। ডিরেকশনটা একই রকম থাকবে, 10টা প্রশ্নের জন্য 10 নম্বর, 10টা মাল্টিপল চয়েস। প্রথম প্রশ্ন হতে পারে বা এই ধরনের প্রশ্ন থাকতে পারে, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর। এটা ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 4 নম্বর আসবে, অর্থাৎ 4টে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন এরকম হতে পারে, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর। এটার অপশনগুলো আছে, এ কাম সো ডিপ, এ ডিলাইট, এ ম্যাজিক্যাল স্পেল, এ পেন সো ডিপ। এটা বুঝতেই পারছো, অপশন হবে এ কাম সো ডিপ। এটার একটা বিকল্প প্রশ্ন, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার্স। লন্ডন শহরে প্রত্যেকটা জিনিসকে দেখতে কেমন লাগছিল? ডার্ক, ডাল, ক্লাউডি, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। এটা বুঝতেই পারছো, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং হবে এটার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় যে এমসিকিউ থাকতে পারে, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার ইজ, এখানে কোন নদীর কথা বলা হয়েছে? বুঝতেই পারছো, এখানে টেমস নদীর কথা বলা হয়েছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। ডাল উড হি বি অফ সোল, হিয়ার ডাল মিন্স, এখানে ডাল শব্দের অর্থ কি? ইনসেনসিটিভ, সফট, আনইন্টারেস্টিং, লাইফলেস। এখানে ডাল মানে হবে ইনসেনসিটিভ, যার কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন। তৃতীয় প্রশ্ন, দ্য এয়ার অফ লন্ডন অ্যাট আর্লি মর্নিং ইজ, লন্ডন শহরের বাতাস সকালবেলায় কেমন? পলিউটেড, স্মোকলেস, ফগি, ফুল অফ স্মোক। এটা হবে স্মোকলেস। এটারই বিকল্প প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সিটি ওয়্যার। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য বিউটি অফ দ্য মর্নিং, স্মোক, শাড়ি, সানলাইট। এখানে বুঝতেই পারছো, সিটি শহরটা পড়ে আছে সকালবেলার সৌন্দর্যটাকে পোশাকের মতো করে। কবি বলেছেন, কবির ভাষায় শহর সকালের সৌন্দর্যকে পোশাকের মতো করে পড়ে আছে। এটাই উত্তর হবে দ্য বিউটি অফ দ্য মর্নিং। চতুর্থ প্রশ্ন, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার টেমস অ্যাজ, লন্ডন টেমস নদীকে কিভাবে কেমন মানুষ হিসাবে কল্পনা করেছেন? অ্যান ওল্ড ওম্যান, এ নিউটার থিং, এ ম্যাসকুলাইন ফিগার, এ ফেমিনাইন ফিগার। বৃদ্ধা মহিলা, জড় পদার্থ, পুরুষ পুরুষ চরিত্র, নারী চরিত্র। এটা হবে ম্যাসকুলাইন ফিগার, কারণ আছে অ্যাট হিজ, হিজ অর্থাৎ হি আমরা ব্যবহার করি মেল ক্যারেক্টারের জন্য, তাহলে এটা হবে ম্যাসকুলাইন ফিগার। এটার বিকল্প প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে? রিভার থেমস, ইংল্যান্ড, সিটি অফ লন্ডন, ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা বুঝতে পারছো, সিটি অফ লন্ডনকে মাইটি হার্ট বলে তুলনা করা হয়েছে। পঞ্চম প্রশ্ন, দ্য বেঙ্গল সেলার সেল দেয়ার বেঙ্গলস ইন হোয়ার, মানে কোথায়? টেম্পল ফেয়ার, সিটি মার্কেট, রোড সাইড, ট্রেন কম্পার্টমেন্ট। এটা টেম্পল ফেয়ার হবে, এটা সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, দ্য রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু, অর্থাৎ রেনবো রামধনু রঙের আলোর বৃত্ত বলতে কি বোঝানো হয়েছে? দ্য মেইডেন, ব্যাঙ্গলস, দ্য ব্রাইড, দ্য মিডল এজেড ওমেন। এটা উত্তর হবে ব্যাঙ্গলস, চুড়িদের। সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ, সরোজিনী নাইডুকে কোথাকার নাইটিঙ্গেল বলা হয়? এটা অবশ্যই নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, কারণ তিনি ইন্ডিয়ার, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। বি এর উত্তরটা সঠিক হবে। দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা অফ দ্য বেঙ্গল সেলার্স ইজ, এটা এই যে রাইম স্কিম ব্যাপারটা নিশ্চয়ই স্যাররা ব্যাখ্যা করে দিয়েছে, লাইনের অন্ত মিল অনুযায়ী, শেষের শব্দগুলো মিল অনুযায়ী কিভাবে এবি এবিসি, এবি সি এ বিসি, এ এবি এবি এবি, এইভাবে না কিভাবে? এটার উত্তর হবে এ বিবি সিসি, এ বিবি সিসি, এই হিসাবে এটা হচ্ছে রাইম স্কিম। এটা একটু তোমরা দেখে নেবে বা এটাকে খেয়াল রাখবে, এ বিবি সিসি। তোমরা যদি ভালো করে কবিতাটাকে খেয়াল করে দেখো, তাহলে দেখবে প্রতিটা লাইনের শেষের দুটো অক্ষর মিল আছে, প্রথম দুটো লাইনের, তারপরে 3 নম্বর 4 নম্বর লাইনের, 5 নম্বর 6 নম্বর লাইনের, মানে 1 নম্বর লাইনের সাথে 2 নম্বর লাইনের শেষের শব্দের মিল, 3 নম্বর লাইনের সাথে 4 নম্বর লাইনের শেষের শব্দের উচ্চারণগত মিল, আর 5 নম্বর লাইনের সাথে 6 নম্বর লাইনের শেষের শব্দের উচ্চারণগত মিল। তাই এ বিবি সিসি হবে এটার উত্তর। এটার একটা বিকল্প প্রশ্ন, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন,
এটা দ্য বার্ড অফ টাইম, এটা খেয়াল রাখবে। এটা মূল বই কোন বই থেকে এটা নেওয়া হয়েছে? দ্য বার্ড অফ টাইম। এরপর 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ জায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতা থেকে প্রশ্ন, সম্ভবত একটু টাফ হবে, কিন্তু এই প্রশ্নটা থাকবেই। জায়ার মানে কি? জায়ার হচ্ছে অর্ডিনারি মোশন, এই সার্কুলারটা একসঙ্গে আমার রেখে হয়ে গেছে, এই সার্কুলার অর স্পাইরাল মোশন, স্ট্যাগনেন্ট, নান অফ দিস। এটা খেয়াল রাখবে, সার্কুলার অর স্পাইরাল, গোল গোল। স্পিরিটাস মুন্ডি মিনস, এটা হবে স্পিরিট অফ দ্য ইউনিভার্স। স্পিরিটাস মুন্ডি এটা ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে স্পিরিট অফ দ্য ইউনিভার্স। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? এটার উত্তর হবে দ্য খ্রিশ্চিয়ানস, দ্য জিউস, ইংলিশ, হিন্দুজ না, দ্য খ্রিশ্চিয়ান, সমস্ত খ্রিস্টীয় জাতিকেই বোঝানো হয়েছে। দ্য খ্রিশ্চিয়ানসকে বলা হয়েছে ফ্যালকন। আর এটার একটা বিকল্প প্রশ্ন, হোয়াট ডু দ্য বেস্ট পিপল ল্যাক? এটার হবে বেস্ট পিপল ল্যাক দ্য পাওয়ার অফ কনভিকশন। ওকে, আর দ্য টাইটেল সেকেন্ড কামিং signifies the return of Jesus Christ in future, return of the poet in future, return of the king in future, all of this এক্ষেত্রে হবে return of Jesus Christ in future। এটারই একটা বিকল্প প্রশ্ন, what is the falcon unable to do? ফ্যালকন কি করতে পারছে না? এটার উত্তর হবে হিয়ার দ্য ফ্যালকনার। এই যে 10টা বা তার বিকল্প প্রশ্ন মিলে আমি প্রায় 15-17টার মতো প্রশ্ন বললাম। বেশিরভাগ স্কুলে কবিতা থেকে এই প্রশ্নগুলোই আসবে। প্রোজ পোয়েট্রির পর এবারে র্যাপিড রিডার অর্থাৎ স্টোরিজ ফ্রম শেক্সপিয়ার থেকে কি ধরনের প্রশ্ন হবে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 3টে গল্প পড়তে হয়, ম্যাকবেথ, ওথেলো অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট। এবং এক্ষেত্রে ম্যাকবেথ থেকে 4টে প্রশ্ন, ওথেলো থেকে 3টে প্রশ্ন এবং অ্যাজ ইউ লাইক ইট থেকেও 3টে প্রশ্ন। কিন্তু তোমরা দেখেছো গল্পগুলো এত বড় বড় যে এগুলোর মধ্য থেকে 4টে 3টে প্রশ্ন বেছে নিতে পারা খুবই পরিশ্রম সাধ্য এবং গল্পটাকে মনে রাখতে হবে। কিন্তু আমি চেষ্টা করেছি যে প্রশ্নগুলো সবচাইতে বেশি আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলোকেই সিলেক্ট করতে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, আমার বিশ্বাস তোমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন অবশ্যই প্রশ্নপত্রে আসবে। র্যাপিড রিডার থেকেও ঠিক একইভাবে 10টা মাল্টিপল চয়েস থাকবে এবং তার জন্য 10 নম্বর থাকবে, এবং ম্যাকবেথ থেকে যে 4 নম্বর থাকবে তার মধ্যে প্রথম প্রশ্ন এইভাবে থাকতেই পারে, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, এটা খুব ভালো করে খেয়াল রাখবে, 5, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ 5। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, যদি আসে যে ম্যাকবেথ কার হাতে মারা গেছিল, মানে ম্যাকবেথকে কে হত্যা করেছিলেন, এটার উত্তর হবে কিন্তু ম্যাকডাফ। এছাড়া এর অন্য একটা প্রশ্ন থাকতে পারে, দ্য সেকেন্ড হুইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ, এখানে সব প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কি নামে ডেকেছিলেন? এটা অপশনগুলো আছে থেন অফ গ্লেমিস, কিং অফ স্কটল্যান্ড, কিং অফ ইংল্যান্ড, থেন অফ কডর। বুঝতেই পারছো এটা হবে থেন অফ কডর। দ্বিতীয় প্রশ্ন, আফটার ডানকানস মার্ডার ম্যালকম ফ্লেড টু, ম্যালকম কোথায় পালিয়ে গেছিলেন? ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গেছিলেন। ঠিক আছে, এটা যেহেতু ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড থেকে ম্যালকম বড় ছেলে পালিয়ে গেছিলেন ইংল্যান্ডে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর তার ছোট ছেলে ডোনাল্ড বেন আয়ারল্যান্ডে পালিয়ে গেছিলেন, এগুলো কিন্তু থাকতে পারে, ম্যালকমের বদলে ডোনাল্ড বেইনও থাকতে পারে, তখন হবে আইরিশ কোট, আয়ারল্যান্ডে। এটা দ্বিতীয় প্রশ্ন, একটা বিকল্প প্রশ্ন, অ্যামং দ্য হরিবল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ দ্য গল অফ এ, এটা কিন্তু খুব ভালো করে ওই অংশটা মনে রাখতে হবে যেখানে ডাইনিরা তাদের বিভিন্ন জাদুর জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে তৈরি করছিল, সেখানে বহু রকমের জিনিস আছে। এটা হবে গল অফ এ গোট, মনে রাখবে জি এর সাথে জি, গল অফ এ গোট, গল মানে হচ্ছে পিত্তথলি, একটা ছাগলের পিত্তথলি ওইখানে দেওয়া হয়েছিল। 3 নম্বর, দ্য ফার্স্ট স্পিরিট লুক লাইক, এখানে তারপর ওইখানে ম্যাকবেথ যখন দ্বিতীয়বার গেছিল ডাইনিগুলোর কাছে তখন বিভিন্ন রূপে আত্মারা হাজির হয়েছিল, প্রথম আত্মা কিরকম দেখতে ছিল? এটার উত্তর হবে আর্মড হেড। এরই বিকল্প প্রশ্ন, দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ, ম্যাকবেথের ক্যাসেল ও দুর্গের নাম কি? ম্যাকবেথের দুর্গের নাম ইনভারনেস, INVERNESS, এখানে একটু ভালো করে খেয়াল রাখবে, INVERNESS, ইনভারনেস।
স্পেলিংটা একটু ভালো করে দেখে নেবে, তোমরা অবশ্যই খেয়াল করে নেবে। চতুর্থ প্রশ্ন, ব্যাংকোস সন ওয়াজ, এটার উত্তর অবশ্যই হবে ব্যাংকোর ছেলের নাম ফ্রিয়ান্স। এটা একটা বিকল্প প্রশ্ন। ম্যাকবেথ ওয়াজ শোন দ্য শ্যাডোজ অফ, এটা হবে 8 কিংস, ম্যাকবেথকে 8টা রাজার মূর্তি দেখানো হয়েছিল। ওথেলো ওয়াজ এ অর অ্যান, এটা ওথেলো হচ্ছে মুর। 6 নম্বর, অ্যানথ্রোপোফেগিক ওয়্যার, এটা হবে এ মিথিক্যাল রেস অফ ক্যানিবাল। অ্যানথ্রোপোফেগি ওয়্যার দ্য এ মিথিক্যাল রেস অফ ক্যানিবাল, মানে মানব খাদক, মানুষ খাদক। ব্রাবান্সিও ওয়াজ এ, এটা বিকল্প প্রশ্ন, ব্রাবান্সিও কে ছিলেন, এটা হবে রিচ সেনেটর। 7 নম্বর প্রশ্ন, ওথেলোস ফার্স্ট গিফট টু ডেসডেমোনা ওয়াজ এ, এটা হবে জানো তোমরা হ্যান্ডকারচিফ। আর মনে রাখবে হ্যান্ডকারচিফে স্ট্রবেরি ছাপ দেওয়া ছিল, স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিফ। এর বিকল্প একটা প্রশ্ন, দ্য নেম অফ ইয়াগোজ ওয়াইফ ইজ এমিলিয়া। আর একটা জিনিস খেয়াল রাখবে, ওই হ্যান্ডকারচিফটা চুরি করেছিল কিন্তু ইয়াগোর স্ত্রী এমিলিয়ায়। 8 নম্বর প্রশ্ন, ফ্রেডেরিক ডিসলাইকড অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ। ফ্রেডেরিক অরল্যান্ডোকে কেন অপছন্দ করতেন? কারণ অরল্যান্ডো ছিল কার ছেলে? বুঝতেই পারছো, এখানে প্রশ্নটা হবে, উত্তর হবে স্যার রোল্যান্ড ডে বয়েজ। উত্তর প্রশ্নটা অনেকভাবে থাকতে পারে, আবার থাকতেই পারে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ, সেক্ষেত্রে তোমাদের বলতে হবে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডে বয়েজ। বিকল্প প্রশ্ন, রোজালিন্ড টুক এ নিউ নেম, দ্যাট ইজ, রোজালিন্ডের নতুন নাম কি ছিল? গ্যানিমেড। 9 নম্বর প্রশ্ন, অ্যাডাম গেভ অরল্যান্ডো কতটা দিয়েছিল, কতটা মানে স্বর্ণ মুদ্রা দিয়েছিল? এটা উত্তর হবে 500 ক্রাউন। এছাড়া একটা বিকল্প প্রশ্ন, এট দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট, রোজালিন্ড আর সিলিয়ার সাথে কার দেখা হয়েছিল? এটার উত্তর হবে সেফার্ড। এবং 10 নম্বর প্রশ্ন, দ্য ডিউক ফ্রেডেরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই, ছোট রাজাকে ডিউক ফ্রেডেরিককে কে পরিবর্তিত করে দিয়েছিলেন? এটার উত্তর হবে হারমিট, অর্থাৎ সন্ন্যাসী। এটা একটা। এবং শেষ প্রশ্নের বিকল্প প্রশ্ন, রোজালিন্ড গেভ অরল্যান্ডো, রোজালিন্ড অরল্যান্ডোকে কি দিয়েছিলেন? এটার উত্তর হবে চেন। তোমরা যদি এইভাবে দেখতে থাকো, আশা করছি বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে। এখন দেখে নাও তোমাদের ওএমআর সিটটা। যেমন বলেছিলাম, দেখো এখানে প্রথমেই আছে 1 নম্বরের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছো, তাহলে ওপরের ঘরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা যেভাবে আছে সেভাবে লিখবে এবং তার নিচে গোল গোল গুলোকে ফিল আপ করবে। তারপর আছে রোল নাম্বার, নিশ্চয়ই সেই একই রকম ভাবে। কোশ্চেন বুকলেট নাম্বার এবং কোশ্চেন বুকলেট সিরিজ, এগুলো আশা করছি স্কুলের ক্ষেত্রে কাজে লাগবে না, সাবজেক্ট কোডও কাজে লাগবে না। যদি লাগে তাহলে স্যাররা তোমাদের বলে দেবেন। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটাতে তোমাদের পুরো নাম সই করতে হবে, যেমন ভাবে তোমরা তোমাদের নাম লেখো। এবং সেন্টার কোডও তোমাদের লাগবে না, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অবশ্যই যিনি থাকবেন তিনি সই করবেন। এবং সাবজেক্টের ক্ষেত্রে, এক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে হবে ইংলিশ। এবং দেখে নাও প্রত্যেকটা ক্ষেত্রে 10টা করে মোট 4টে কলাম আছে, মোট 40 নম্বর, 40টা এবিসিডি করে অপশন করা আছে, 40টার জন্য 40টা আলাদা করে করা আছে। এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটাতে তোমাদের গোল করে সঠিক উত্তর দিতে হবে। এখন দেখে নাও কিরকম ভাবে তোমরা গোল করবে। এই যে নির্দেশাবলী, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এখানে স্পষ্ট করে লেখা আছে কিভাবে তোমরা উত্তর করতে পারবে। দেখো লেখা আছে, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে ভরাট করতে হবে। এবং দেখে নাও ছবি দিয়ে দিয়েছে ঠিক কোনটা। দেখো এ বি সি ডি, এক্ষেত্রে বিটাকে পুরো ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে করতে হয়েছে। এবং ভুল কোনগুলো, ক্রস চিহ্ন দিলে ভুল, টিক চিহ্ন দিলে ভুল, অর্ধেক ভরাট করলে ভুল, বা যদি দুটো অপশন ভরাট করে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের উত্তর ভুল বলে গণ্য হবে। এই বিষয়টাকে খুব ভালো করে মাথায় রাখবে, যে কোনো একটা মাত্র ঘর পুরো ভালোভাবে সম্পূর্ণভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদেরকে উত্তর করতে হবে এবং এইভাবে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যা যা সমস্ত কিছু আসবে ওএমআর এ, এগুলোকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। আমার সাজেশন হচ্ছে আগে থেকেই তোমরা এই ওএমআর সিটটাকে প্রিন্ট আউট করে নাও এবং সেটাকে তোমরা ঘরে অভ্যাস করো, কারণ নইলে ওখানে গিয়ে প্রথমবারেই কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেক পরীক্ষায় গার্ড দেওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকে করতেই পারে না। এবং তোমরা যদি কোনোভাবে দুটোতে দাগ দিয়ে দিয়েছো তাহলে তোমাদের জানা প্রশ্নের উত্তরও কিন্তু ভুল হবে এবং আর কিন্তু অন্য কোনো ওএমআর তোমাদের সরবরাহ করা হবে না। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিতে পারি।
যদি তোমরা আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে তোমরা নক করো যে এই নাম্বার দিয়ে আমার ওএমআর শিটটা আমাকে সেন্ড করে দিন, আমি একটা পিডিএফ সেন্ড করে দেবো। সেই পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা ঘরে অভ্যাস করতে পারবে। এইটুকু কাজ করতে পারলে তোমরা অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। আলোচনাটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়টাতে আমি মোট 30 নম্বরের আলোচনা করেছি। বাকি গ্রামারের জন্য কিন্তু কোনো প্রশ্ন, মাত্র 5টা গ্রামারের জন্য প্রশ্ন সিলেক্ট করা খুবই কষ্টকর, বিশেষ করে প্রশ্নপত্রের জন্য। তাই আমি গ্রামারের একটা এক্সটেন্সিভ সেট, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন নিয়ে, সম্ভাব্য গ্রামারের অনেকগুলো প্রশ্ন নিয়ে একটা সেট রেডি করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বললে আমি সেই বিষয়ের ভিডিওটাও আপলোড করে দেবো। তাহলে তোমরা দেখে নিতে পারবে সম্ভাব্য কি ধরনের গ্রামার আসতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন স্কুলে বিভিন্ন অংশ থেকে গ্রামার আসবে, ফলে গ্রামারের জন্যই একটা আলাদা ভিডিও বানাতে হবে। একটা মাত্র ভিডিওতে গ্রামার এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়া তোমরা যদি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা নিশ্চিন্তে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাহায্য করার। এরকম সমস্ত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমি সবাইকে অরিস ইংলিশ এডুকেশন দেখতে অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ। আর আরেকটা বিষয়, যদি তোমরা ওএমআর শিট ফিল আপ করার জন্য আলাদা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তাহলে ওএমআর শিট কিভাবে ফিল আপ করবে সেই হিসাবে একটা ভিডিও তোমাদের লাইভ ভিডিও করে দেখাবো।